আজকে ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে একটা লিটারারি এসে, এবং এসেটা লিখেছেন ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফের মডার্ন ফিকশন। তো দেখো, মডার্ন ফিকশন পড়ার আগে আমাদের ভার্জিনিয়া উলফকে বুঝতে হবে, কারণ যেহেতু এটা তার লিটারারি থিওরি, বা এটা একটা লিটারারি ক্রিটিসিজম বলতে পারি, থিওরির চেয়ে ক্রিটিসিজম বলাটা বেটার। তো সেই কারণে ভার্জিনিয়া উলফকে জানার পর তারপর আমরা মডার্ন ফিকশনকে পড়ব। কারণ মডার্ন ফিকশন পড়তে হলে ভার্জিনিয়া উলফ কি পছন্দ করেন, তিনি কিভাবে লিখতে পছন্দ করেন, সেই বিষয়টাকে জানতে হবে। তো দেখো, ভার্জিনিয়া উলফ তার জন্ম হচ্ছে 1882-তে, মৃত্যু 1941। অর্থাৎ তিনি হচ্ছেন 20th সেঞ্চুরির মডার্নিস্ট রাইটার। অর্থাৎ তিনি মডার্ন পিরিয়ড থেকে বিলং করছেন এবং তিনি 20th সেঞ্চুরির রাইটার। যদিও তার জন্ম হচ্ছে 19th সেঞ্চুরির শেষের দিকে, কিন্তু তার লিটারারি কন্ট্রিবিউশন, অর্থাৎ তিনি সাহিত্যে তার কন্ট্রিবিউশন শুরু করছেন 20th সেঞ্চুরি থেকে। সেই কারণে আমরা তাকে 20th সেঞ্চুরির রাইটার হিসাবে গণ্য করি এবং তাকে আমরা মডার্নিস্ট বা মডার্ন পিরিয়ডের একজন রাইটার বলে থাকি। তো বেসিক্যালি তার পুরো নাম হচ্ছে অ্যাডেলাইন ভার্জিনিয়া উলফ। তিনি পপুলারলি নোন অ্যাজ ভার্জিনিয়া উলফ। তিনি ভার্জিনিয়া উলফ নামে পরিচিত। ওকে, তিনি একটা বিশেষ টেকনিক ব্যবহার করতেন। তার রাইটিংয়ে ব্যবহার করতেন। সেই টেকনিকটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস ন্যারেশন। দেখো, স্ট্রিম অফ কনসাসনেস ন্যারেশন কি? আমরা পোর্ট্রেট পড়ার সময় অলরেডি এটাকে নিয়ে আলোচনা করেছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি ছোট্ট করে। যখন আমাদের যে ন্যারেটর, তিনি ডাইরেক্টলি তার থটগুলোকে শেয়ার করবেন এবং তার মাথার মধ্যে যতগুলো থট আসছে, সে পাস্টের থট হোক, প্রেজেন্টের থট হোক, বা ফিউচার নিয়ে সে কিছু ভাবছে সেই থট হোক, সেই থটগুলোকে যখন একসাথে এলোপাথারিভাবে তার যে রাইটিং, সেখানে ন্যারেটার সেটাকে প্রকাশ করবে, তাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস ন্যারেশন। দেখো, কনসাসনেস মানে কি? আমাদের যে কনসাস মাইন্ড, তাহলে আমাদের কনসাস মাইন্ডে সবসময় বিভিন্ন রকম চিন্তা চলে। এই যে আমরা পড়তে বসেছি, পড়তে পড়তেও মাঝে মাঝে মাথা আমাদের এদিক সেদিক ঘোরাঘুরি করছে। তাহলে আমাদের যে কনসাসনেস, আমাদের যে সচেতন মন, সেই সচেতন মনটা কি এক জায়গায় ফিক্স তো নয়, সে তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন চিন্তা আসছে। তো সেই বিভিন্ন চিন্তা ভাবনার, বিভিন্ন কনসাসনেসের স্ট্রিম মানে ঝর্ণা, সেগুলো যখন স্পন্টেনিয়াস ভাবে ওভারফ্লো হয়ে যাবে, সেই টেকনিককে বলা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস ন্যারেশন। অর্থাৎ আমার মাথাতে যতগুলো চিন্তা আসছে আমার কনসাস মাইন্ডে, আমি সেই চিন্তা ভাবনাগুলোকে একসাথে বহিঃপ্রকাশ করে চলেছি। দ্যাট ইজ কল্ড স্ট্রিম অফ কনসাসনেস ন্যারেশন। এই টেকনিকটাতে তিনি কিন্তু লিখতেন, এবং এই টেকনিকটাকে ডেভেলপ করতেও তার কিন্তু অনেকটা হাত রয়েছে। আমরা জানি হেনরি জেমস, উইলিয়াম জেমস, ভার্জিনিয়া উলফ, জেমস জয়েস, এই যে রাইটারগুলো, এনারা প্রত্যেকেই কিন্তু স্ট্রিম অফ কনসাসনেস টেকনিককে অ্যাজ এ ন্যারেশন বেছে নিয়েছিলেন। ওকে, এবারে দেখো, ভার্জিনিয়া উলফ তার লিটারারি ক্যারিয়ার শুরু করছেন 1900-এ, এবং তিনি তারপর পপুলার হচ্ছেন তার যে নভেলগুলোর মাধ্যমে। সেগুলো হচ্ছে মিসেস ড্যালোওয়ে 1925-এর, টু দ্য লাইট হাউস 1927-এর, অরল্যান্ডো 1928। এছাড়া
তিনি ফেমিনিজম নিয়েও ডিল করছেন। তার বিখ্যাত একটা ফেমিনিস্টিক এসে, তার নাম হচ্ছে এ রুম অফ ওয়ান্স ওন, 1929। এবং এই এসেটা এই 1970s গিয়ে প্রচন্ড পপুলার হয়ে যায়। এই যেটা তিনি 1929-এ লিখলেন, এ রুম অফ ওয়ান্স ওন, যখন ফেমিনিজমের মুভমেন্ট পিক পয়েন্টে পৌঁছে গেল 1970s-এ, 1970-এর দশকে, তখন কিন্তু তার এই এসেটা প্রচন্ড পপুলার হয়ে গেল। এই এসেটার নাম হচ্ছে এ রুম অফ ওয়ান্স ওন। এখানে খুব সুন্দর একটা কথা আছে, যে কথাটা ফেমিনিস্টরা প্রায় কোট করে থাকে। তিনি কি বলছেন? তিনি বলছেন, আ উম্যান মাস্ট হ্যাভ মানি অ্যান্ড এ রুম অফ হার ওন ইফ সি ইজ টু রাইট ফিকশন। বলছে একজন মহিলা যদি তিনি রাইটার হতে চান, তাহলে তার টাকা পয়সার প্রয়োজন, তার সাথে তার একটা রুমের প্রয়োজন। তার যদি পার্সোনাল রুম এবং নিজস্ব টাকা পয়সা যদি না থাকে, তাহলে সেই মহিলা কখনো রাইটার হতে পারে না। এবারে ভেবে দেখো, এটাকে যদি আমরা আমাদের লাইফের সাথে বিচার করে দেখি, আমাদের এখানে মেয়েরা পিছিয়ে আছে কেন? মেয়েদের পিছিয়ে থাকার পেছনে কারণ কি বাবা? দেখো, মেয়েরা সেলফ ডিপেন্ডেন্ট নয়, মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট নয়, মেয়েরা কিন্তু অন্য কারো ওপর ডিপেন্ডেন্ট। হয় বাবার ওপর ডিপেন্ডেন্ট, বা হয়তো মায়ের ওপর, বা তার হাজবেন্ডের ওপর, বা তার ভাই বা দাদার ওপর ডিপেন্ডেন্ট। তাহলে এই যে মেয়েদের ডিপেন্ডেন্সির কারণে মেয়েরা প্রোগ্রেশন থেকে পিছিয়ে যাচ্ছে। মেয়েরা যদি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, অর্থাৎ ভার্জিনিয়া উলফ অ্যাকচুয়ালি বোঝাতে চাইলেন যে মেয়েরা যদি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, তারা যদি নিজস্ব জায়গাটাকে বহিঃপ্রকাশ করতে চায়, তাহলে তাদেরকে মানি প্রয়োজন, আর মানির সাথে সাথে তাদেরকে নিজেদের কাজটা নিজেদের মাধ্যমে করার যে অ্যাবিলিটি, তার জন্য নিজেদের ওপর ডিপেন্ড হতে হবে। এই বিষয়টাকে তিনি কিন্তু তুলে ধরলেন, এবং এটা একটা সিরিয়াস ইস্যু, এবং এই এসেটা প্রচন্ড পপুলার। বুঝতে পেরেছ? তাহলে দেখো, তিনি যে নভেলগুলো লিখেছেন, তিনি যে ফিকশনগুলো লিখেছেন, সেখানে আমরা বিভিন্ন রকমের থিম পাই। আমরা কি কি থিম পাই? আমরা যুদ্ধের কথা পাই, সেলস অফ, যুদ্ধে যে বোমা পড়ছে, সেই বোমার ফলে যে ক্ষতি হচ্ছে, তার আমরা থিম পাই। উইচক্রাফট, অর্থাৎ আমরা এই যে ভূত, পেতনি, ডাইনি, এই বিষয়গুলো নিয়েও থিম পাই। তার সাথে তিনি সোশ্যাল ক্লাসটাকেও দেখাচ্ছেন, সমাজের মধ্যে যে হায়ার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এবং যে ক্লাস কনফ্লিক্ট, এই বিষয়গুলোকেও কিন্তু তিনি তার ফিকশনের মধ্যে দেখিয়েছেন। এবং তিনি তার লাইফে ইন্সপায়ার হয়েছেন রাশিয়ান লিটারেচারের দ্বারা। রাশিয়ান লিটারেচারের যে টেকনিক, বিশেষ করে ফায়োদর দস্তয়েভস্কি, অ্যান্টন চেকভ এবং লিও টলস্টয়, এই যে রাইটারগুলো, রাশিয়ান রাইটারদের মধ্যে ফায়োদর দস্তয়েভস্কি, এই দস্তয়েভস্কির রাইটিং তাকে কিন্তু অনেকটা পরিমাণ ইনফ্লুয়েন্সড করেছে। এছাড়া তিনি আমেরিকান রাইটার হেনরি ডেভিড থরিউ, এনার দ্বারাও কিন্তু ইন্সপায়ার হয়েছেন। আমরা যখন আজকের এসেটা পড়ব, দেখবে এখানে তিনি রাশিয়ান লিটারেচার নিয়েও কিন্তু আলোচনা করছেন। বুঝতে পেরেছো তো? রাশিয়ান রাইটারদের যে টেকনিক, যে ন্যারেশন, যে থিম, তাদের যে লেখার কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু ভার্জিনিয়া উলফকে ইন্সপায়ার করেছে। এবং তার সাথে সাথে তিনি 20th সেঞ্চুরির যে লিটারেচার এবং এই যে এসে, এই যে ক্রিটিসিজম, সেই ক্রিটিসিজমেও তিনি কিন্তু একটা অনবদ্য স্থান দখল করেছেন। ঠিক আছে? এবং সেই কারণে আমরা তাকে একজন লিটারারি এবং ফেমিনিস্ট ক্রিটিক হিসাবে আমরা তাকে বলতে পারি। এই যে আজকের টেক্সটটা পড়বো, মডার্ন ফিকশন, এখানে তিনি
ফিকশন রাইটারদের বলছেন। ফিকশন রাইটার মানে কারা? যারা নভেল লেখেন, যারা নভেল লেখেন, যারা ফিকশন রাইটার, সেই ফিকশন রাইটারদের তিনি বলছেন যে ফিকশন লিখতে গেলে কিভাবে লিখতে হবে, ফিকশন লেখার কি কোয়ালিটি, কিভাবে ফিকশনটা আমাদের করতে হবে, ফিকশন কি সেই পুরনো যুগের মতোই লিখবো না নতুন করে লিখবো, এই বিষয়গুলোকে তিনি কিন্তু তুলে ধরছেন। তো সেই কারণে তাকে আমরা একজন লিটারারি এবং ফেমিনিস্ট ক্রিটিক বলতে পারি। কেন লিটারারি ক্রিটিক বলছি? কারণ তিনি সাহিত্য নিয়েও অ্যানালাইসিস করছেন। দেখো মডার্ন ফিকশন, এখানে তিনি ফিকশন মানে নভেল কিভাবে লিখতে হয় সেই বিষয়টাকে নিয়ে অ্যানালাইসিস করছেন। আর কেন তাকে ফেমিনিস্ট ক্রিটিক বলছি? কারণ তার অলরেডি একটা ওয়ার্ক আমরা পেলাম, এ রুম অফ ওয়ান্স ওন, সেখানে তিনি কিন্তু ফেমিনিজম নিয়ে ডিল করছেন। সেই কারণে তাকে আমরা ফেমিনিস্ট ক্রিটিক এবং লিটারারি ক্রিটিক বলছি। ওকে, এবারে দেখো আমরা আমাদের এসেতে ডাইরেক্ট চলে আসব। আমি বেশি ভার্জিনিয়া উলফকে নিয়ে বললাম না, যেগুলো তোমাদের প্রয়োজন, অর্থাৎ এই এসেটা পড়তে গিয়ে যেগুলো প্রয়োজন সেই জায়গাগুলোকে আমি তুলে ধরলাম, কারণ ওই পয়েন্টগুলো আমরা আবার বারবার এসেতে পাবো। তাহলে এই যে মডার্ন ফিকশন, এটা কখন পাবলিশড হয়েছিল? দেখো এটা লেখা হয়েছে ওই 1919 এবং পাবলিশড হচ্ছে একটা ম্যাগাজিনে। কখন পাবলিশড হচ্ছে? 10th এপ্রিল 1919। যে ম্যাগাজিনটাই পাবলিশড হচ্ছে, ম্যাগাজিনটার নাম হচ্ছে দ্য টাইমস লিটারারি সাপ্লিমেন্ট। এবং তখন কিন্তু এর টাইটেল মডার্ন ফিকশন ছিল না, তখন এর টাইটেল ছিল মডার্ন নভেলস। তাহলে এইসব জায়গা থেকে প্রশ্ন আসে বাবা, যে ভার্জিনিয়া উলফের এই এসেটার ফার্স্ট টাইটেল কি ছিল? ফার্স্ট টাইটেল ছিল মডার্ন নভেলস। তারপর যখন এই এসেটা আবার পাবলিশড হয়, কমন রিডার বলে একটা ওয়ার্কের মধ্যে 1925-এ, তখন এর নাম হয়ে যায় মডার্ন ফিকশন। তাহলে দেখো আমরা এই একটা পয়েন্ট ভালো করে মনে রাখবো। কি মনে রাখবো? যে কিভাবে মডার্ন নভেলস থেকে মডার্ন ফিকশন হলো। তাহলে প্রথমে পাবলিশড হয়েছিল 1919-এ, তখন মডার্ন নভেল ছিল নাম। তারপর যখন 1925-এ আবার পাবলিশড হলো কমন রিডারে, তখন তিনি নামটা চেঞ্জ করে বানিয়ে দিলেন মডার্ন ফিকশন। তাহলে এই এসেটার মেন থিম কি? আমি দেখো এই 2 নম্বর পয়েন্টে এক লাইনে লেখার চেষ্টা করেছি এখানে মেইন থিমটা কি। এই এসেটা একটা ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে কি বাবা? ক্রিটিসিজম কথার অর্থ হচ্ছে যখন আমরা লিটারেচারকে অ্যানালাইসিস করি। ক্রিটিসিজম ইজ দ্য অ্যানালাইসিস অফ লিটারেচার। সাহিত্যকে যখন আমরা অ্যানালাইসিস করি তখন ক্রিটিসিজম বলা হয়। তাহলে এই এসেটা একটা ক্রিটিসিজম তাদের ওপর, রাইটারদের ওপর এবং লিটারেচারের ওপর। কোন রাইটার, কোন লিটারেচার? ফ্রম দ্য প্রিভিয়াস জেনারেশন, অর্থাৎ যারা ভার্জিনিয়া উলফের আগে রয়েছে। ভার্জিনিয়া উলফের যারা আগের রাইটার, বা ভার্জিনিয়া উলফের যে সমস্ত রাইটারগুলো ভার্জিনিয়া উলফের আগে বিভিন্ন লেখালেখি করেছেন, সেই লেখালেখিগুলোর ওপর এবং তাদের ওপর তিনি একটা ক্রিটিসিজম করছেন। এবং তিনি তাদের ওপর ক্রিটিসিজম করে তিনি মডার্ন রাইটারদের একটা গাইড করছেন যে তোমরা কেমন লিখবে, তোমরা যেটা ভালো মনে করো, তোমরা যেটা চাইছো তোমরা সেটা লেখো। সোসাইটি কি চাইছে বা তোমার পাবলিশার কি চাইছে সেটা লেখার প্রয়োজন নেই। কিন্তু এখন দেখবে এটাই হয়, একজন রাইটার তার সেলফ ফ্রিডমটা হারিয়ে ফেলেছেন। একজন রাইটার তিনি যেটা চাইছেন তিনি সেটা লেখেন না। দেখবে পাবলিশার বলছে যে না স্যার এটা লেখা যাবে না, এটা লিখলে সমস্যা হতে পারে,
এটার মধ্যে পলিটিক্যাল ইস্যু রয়েছে, এটার মধ্যে ধর্মীয় ইস্যু রয়েছে, রিলিজিয়াস ইস্যু রয়েছে, আপনি এখানটা একটু চেঞ্জ করে দিন। তখন রাইটার কি করছে, পাবলিশারের কথা মতো চেঞ্জ করে দিচ্ছে, কারণ রাইটার দেখছে না হলে আমার লেখা পাবলিশড হবে না, আর পাবলিশ না হলে আমি টাকাও পাবো না, ব্যাস। বা কোনো একজন রাইটার দেখছে যে আমি যদি এটা লিখি তাহলে এটা কোনো পার্টিকুলার রিলিজিয়াস গ্রুপকে আঘাত করা হবে, বা পার্টিকুলার কোনো পলিটিক্যাল গ্রুপকে আঘাত করা হবে, তাহলে তখন হয়তো আমার নভেলটা চলবে না, আমার নভেলটাকে সবাই ব্যান করে দেবে। সেই ভয়ে, সোসাইটির ওই ভয়ে রাইটার কি করছে না, তার যে আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশ করছে না। কিন্তু ভার্জিনিয়া উলফ বলছেন যে একজন রাইটারকে দরকার তার নিজস্ব স্বাধীনতা। রাইটার সবসময় কি করবেন, রাইটার সবসময় তিনি যেটা অনুভব করবেন তিনি সেটা লিখবেন, তিনি যেটা অনুভব করবেন সেটা লিখবেন। তিনি কিন্তু কখনোই সোসাইটি কি চাইছে বা পাবলিশার কি চাইছে তার ওপর বেস করে লিখবেন না। এটা হচ্ছে মেইন থিম, আমরা যদি দু লাইনে বলি। বাট এইটুকু তো নয়, ব্যাপারটা অনেকটাই বড়। তাহলে সেই বিষয়টা কি আছে মডার্ন ফিকশনে আমরা আলোচনা করব। দেখো, আমি এবারে তোমাদের পয়েন্ট করেছি ডিসকাশন মানে এবার আমরা এসেটাকে ডিসকাস করব। তোমাদের বোঝার জন্য আমি এসেটাকে কয়েকটা পয়েন্টে ডিভাইড করেছি। প্রথম পয়েন্টের নাম দিয়েছি ফ্রিডম অফ মেথড ইন ফিকশন। 2 নম্বরটাকে বলছি অথেন্টিক রিপ্রেজেন্টেশন অফ লাইফ। 3 নম্বরটাকে বলছি ক্রিটিসিজম অফ কন্টেম্পোরারি রাইটার্স। 4 নম্বরটাকে বলছি কালচারাল কম্প্যারিজন বিটুইন রাশিয়ান অ্যান্ড ব্রিটিশ ফিকশন। আর 5 নম্বরটাকে বলছি কল ফর অরিজিনালিটি অ্যান্ড ইনোভেশন। ঠিক আছে? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য লার্জার এম অফ ভার্জিনিয়া উলফস ক্রিটিসিজম। এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টে দেখো আমি ডিভাইড করেছি। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা টেক্সটের মধ্যে পাবে না, কারণ টেক্সটে তো কোনো পয়েন্ট করে টেক্সট নেই। আমি এটা তোমাদের বোঝার সুবিধার্থে করেছি। তাহলে দেখো, আমরা একটা একটা করে আলোচনা করব এবং আলোচনা করলেই আমাদের টোটাল এসেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথমে ভার্জিনিয়া উলফ প্রথমেই যে স্টেটমেন্টটা দিচ্ছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন রাইটারদের ফ্রিডম প্রয়োজন আছে। রাইটাররা যেন কোনো কিছু প্রেসারাইজ হয়ে না লেখে। অর্থাৎ কোনো নভেলিস্ট, যিনি নভেল লিখছেন, ফিকশন মানে নভেল, আমরা ফর্মস অফ লিটারেচারে পড়েছিলাম। ফর্মস অফ লিটারেচারে দেখেছিলাম যে ফিকশনের আন্ডারে রয়েছে নভেল, নভেলা, শর্ট স্টোরি, নভেলেট, এই বিষয়গুলো। তিনি বলছেন যারা ফিকশন রাইটার্স, যারা নভেল রাইটার্স, তারা সেই পুরনো যদি রুলস রেগুলেশনস ফলো করে লেখে তাহলে কখনোই সেই রাইটিংটা একটা সাবলাইম রাইটিং হতে পারে না। নিয়ম কানুন ভেঙে লিখতে হবে। দেখো, পিরিয়ডটার নাম বাবা মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড কেন বলা হয় জানো তো? এজরা পাউন্ডের খুব সুন্দর একটা কথা আছে। এজরা পাউন্ড মডার্ন পিরিয়ড নিয়ে বলছেন, মেক ইট নিউ, নতুন বানাও। না নতুন হলে সেটা মডার্ন কি করে হবে? কে বলছেন? এজরা পাউন্ড বলছেন মেক ইট নিউ, নতুন বানাও, পুরনোকে ভাঙো। দেখো, আধুনিকতা মানে তো এটাই, ট্র্যাডিশন যেগুলো খারাপ, যেগুলো চলে না, যেগুলো অর্থোডক্স, সেইগুলোকে ভেঙে নতুন কিছু করাকেই বলা হয় মডার্ন। আর মডার্ন পিরিয়ডের দেখবে একটা বৈশিষ্ট্য হচ্ছে এক্সপেরিমেন্টেশন। রাইটিং নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। সেই কারণে ভার্জিনিয়া উলফ প্রথমেই বলল যে নিয়ম কানুন ছেড়ে নতুন ভাবে ভাবতে শেখো, নতুন ভাবে লিখতে শেখো। তিনি বললেন, কি বললেন? এনি মেথড ইজ রাইট, এভরি মেথড ইজ রাইট।
তুমি যে খুশি মেথড ইউজ করো, মেথড মানে পদ্ধতি। দেখো একটা লেখার তো পদ্ধতি আছে বাবা, সব কিছুরই পদ্ধতি আছে। ছবি আঁকার পদ্ধতি আছে, গান গাওয়ার পদ্ধতি আছে, নাচের পদ্ধতি আছে, পড়াশোনা করার পদ্ধতি আছে। ঠিক সেই রকমই তুমি যদি লিখতে চাও, লেখালেখি করারও পদ্ধতি আছে। তিনি প্রথমেই বললেন যে লিখতে হলে তোমার যে মেথডটা ভালো লাগে সেই মেথডটা ইউজ করো। তিনি প্রথমেই বলে দিলেন এনি মেথড ইজ রাইট, এভরি মেথড ইজ রাইট। তার মানে তিনি পরিষ্কার বলে দিলেন, তিনি রাইটারদের অ্যালাউ করলেন যে তোমরা তোমাদেরকে ট্রুথফুলি ভাবে রিপ্রেজেন্ট করো, তোমরা যেটা চাইছো, তোমাদের মনে যেটা রয়েছে সেটাকেই সত্যি করে লিখে ফেলো। কারো প্রেসারাইজ হয়ে, কারো প্রেসারে পড়ে সেটাকে লেখা বন্ধ করো না। তারপর তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই যে তোমরা যদি এই লিবার্টিটা পাও, তোমরা যদি নিজেদের মনের কথা শুনে লেখো, তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের ওই যে পুরনো যে ফর্মিউলিক প্লট, ক্রনোলজিক্যাল অর্ডার বা এক্সটার্নাল ডেসক্রিপশন, যেগুলো দিনরাত মানে দীর্ঘদিন ধরে চলে আসছে, দীর্ঘদিন ধরে কি চলে আসছে? রাইটাররা একটা প্লট কনস্ট্রাকশন করে সেই নিয়ম কানুন মেনে। রাইটাররা লেখার মধ্যে ক্রনোলজিক্যাল অর্ডারটা মেনটেন করে, অর্থাৎ গল্প যদি 1970-এ শুরু হয় 2025-এ গিয়ে শেষ হবে। রাইটাররা বিভিন্ন ডেসক্রিপশন দেয় বিভিন্ন ক্যারেক্টারের, জায়গার, সিচুয়েশনের। ভার্জিনিয়া উলফ বলছে এসব করার দরকার নেই, এগুলো পুরনো টেকনিক, পুরনো রাইটাররা এগুলো করে এসছে। তোমাদের যদি মনে হয় যে এগুলো করার দরকার নেই, এই ফর্মুলেক প্লটস, ক্রনোলজিক্যাল অর্ডার বা হেভি রিলায়েন্স অন এক্সটার্নাল ডেসক্রিপশন, তাহলে এগুলোকে বাদ দিয়ে দাও। এগুলোকে বাদ দিয়ে কি করো? তিনি এমফাসিস করছেন কিসের ওপর? সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি। বলছে তুমি সিনসিয়ার হও, তুমি কি লিখছো সেটা সম্পর্কে বোঝো। তোমাকে ট্র্যাডিশনাল ন্যারেটিভ ফর্ম ফলো করার দরকার নেই। তোমার ভিশনটাকে ক্লিয়ার রাখো, ভিশনটা যেন আর্টিস্টিক হয়। সেখানে তুমি পুরনো ধ্যান ধারণার প্রতি তোমাকে এনগেজ হওয়ার প্রয়োজন নেই। তোমাকে ট্র্যাডিশনাল ন্যারেটিভ টেকনিককে ইউজ করার কোনো প্রয়োজন নেই। তুমি এটাকে বুঝে তুমি তোমার সিনসিয়ারিটিকে ফলো করো, তুমি তোমার ইন্ডিভিজুয়ালিটিকে ফলো করো। তাহলে এই যে প্রথম পার্টেই তিনি কিন্তু রাইটারদের বুঝিয়ে দিলেন যে হোয়াট দ্য রাইটার্স শুড ডু। তিনি বলে দিলেন দীর্ঘদিন ধরে যেগুলো চলে আসছে, মানে এতদিন ধরে যেগুলো চলে আসছে, ওই যে প্লট কনস্ট্রাকশন, ওই যে ক্রনোলজিক্যাল অর্ডারটাকে মেনটেন করা বা বিভিন্ন ডেসক্রিপশন দেওয়া, এগুলোকে বাদ দাও। তোমার লিখতে গেলে তোমার যে ন্যারেটিভ টেকনিকটা মনে হচ্ছে আমার বেস্ট, আমি এইভাবে নিজেকে প্রকাশ করতে পারবো, তুমি সেটার ওপর ফোকাস করো। দরকার নেই তোমাকে পুরনো চিন্তা ভাবনাকে ধরে রাখার, পুরনো চিন্তা ভাবনাকে বাদ দিয়ে নিজের মতো করে নতুন করে লিখতে শেখো। কে বলল? ভার্জিনিয়া উলফ। এবারে তিনি কি বলছেন? এবারে তিনি বলছেন যে ঠিক আছে, নিজের মতো করে তো লিখলে, এবার নিজের মতো করে তো যা না তাই লিখে দিলে চলবে না। তুমি নিজের মতো করে গালাগুচ্ছে মিথ্যে কথা লিখে দিলে, নিজের মতো করে তোমার যেটা মনে হলো সেটা লিখে দিলে, তুমি টেকনিক ইউজ করলে ঠিকই আছে নিজের মতো করে, কিন্তু নিজের মতো করে যা খুশি তাই লিখে দিলে সেটাও তো হবে না বাবা। নিজের মতো করে লেখো, কিন্তু লেখার মধ্যে কি থাকবে বাবা? জীবন থাকবে। যে জীবনটাকে আমরা সত্যিকারে উপভোগ করছি, জীবনের যে সমস্ত কমপ্লেক্সিটি, জীবনের যে সমস্ত স্পন্টেনিটি,
সেই সমস্ত বিষয়গুলো থাকবে। অর্থাৎ এই যে আমাদের জীবন, আমাদের জীবনে তো অনেক কিছু রয়েছে বাবা। আমাদের জীবন কখনো খুব সুন্দর স্পন্টেনিয়াস হইতে চায়, আবার জীবন কখনো কখনো প্রচন্ড কমপ্লেক্স হয়ে যায়। অর্থাৎ আমরা যে জীবনটাকে উপভোগ করছি বা বেঁচে রয়েছি, তার যে দুঃখ কষ্ট যন্ত্রণা, সেখানে চাওয়া পাওয়া হারানো, সেখানে সমস্ত দিকগুলোকে তুলে ধরো। তুমি লেখো, তুমি ফ্রিলি লেখো, কিন্তু তোমায় কি লিখতে হবে? আমাদের জীবন নিয়ে লিখতে হবে। অর্থাৎ তুমি যা খুশি তাই লিখে দিচ্ছ, তোমার ভুলভাল জিনিস যেটা জীবনে কখনো ঘটেই না, সেরকম ইমাজিনারি লেখার কোনো প্রয়োজন নেই। লেখো, মানুষের জীবনকে তুলে ধরো। তিনি বলেই দিলেন। তিনি কি বললেন? যে কনভেনশনাল নভেলগুলোতে কি হয়েছে? রিডিউস লাইফ টু নিট প্যাটার্নস। অর্থাৎ যেগুলো কনভেনশনাল নভেলস, দীর্ঘদিন ধরে যে নভেলগুলো চলে আসছে, সেখানে অনেক রাইটার, তিনি সবাইকে কিন্তু বলছেন না, অনেক রাইটার জীবনকেই বহিঃপ্রকাশ করতে ভুলে গেছে। তারা জীবনকে জীবনের মতো দেখায়নি। সেই কারণে তিনি কনভেনশনাল নভেলগুলোকে কি বলছেন? এ সিরিজ অফ গিগ ল্যাম্পস সিমেট্রিক্যালি অ্যারেঞ্জড। তিনি কিছু ল্যাম্পপোস্টের যে খুঁটি, ল্যাম্পপোস্টের যে আলো, সেই আলোর সাথে তুলনা করছেন। দেখবে যদি আমরা কোনো শহরের মধ্যে যাই, শহরের লাইটগুলো দেখবে কত সুন্দর সাজিয়ে দেওয়া থাকে, দুপাশে লাইন লাইন দিয়ে একটার সাথে একটা মাপ করে করে ঠিক পজিশন অনুযায়ী বসানো থাকে। তাহলে জীবন তো এরকম নয় বাবা। জীবন তো কখনো অত সুন্দর সাজানো হতে পারে না। জীবন কি এবড়ো খেবড়ো, এলোপাথারি, ওলট পালট হয় জীবনে সবকিছু। তুমি জীবন কখনো অঙ্ক মিলিয়ে করতে পারবে না। আমরা যদি বলি যে না, আমি লাইফটাকে অঙ্কের মতো পার করে দেব, ইট ইজ নট পসিবল। তাহলে ভার্জিনিয়া উলফ যখন পুরনো যে সমস্ত নভেলগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, ট্র্যাডিশনাল নভেলগুলোকে তিনি যখন অ্যানালাইসিস করছেন, তিনি বুঝতে পারছেন সেই ট্র্যাডিশনাল নভেলগুলোর মধ্যে কি নেই? সেই ট্র্যাডিশনাল নভেলগুলোর মধ্যে স্পন্টেনিয়েটি নেই। সেখানে তারা লাইফকে অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করতে ভুলে গেছে। তারা লাইফকে সাজিয়ে গুজিয়ে ওই শহরের ল্যাম্পপোস্টগুলো যেমন সাজানো থাকে পরপর স্ট্রিট লাইটগুলো, সেরকম করে দিয়েছে। বাট জীবন তো সেরকম নয়। জীবন তোমার কথা মতো চলবে না, আমার কথার মতো চলবে না। জীবন হচ্ছে এবড়ো খেবড়ো সাজানো ফুলের বাগান। জীবন কখনোই নয়। বুঝতে পেরেছ তো? তিনি সেই কারণে বলছেন, কি বলছেন? যারা ফিকশন লিখছে তাদেরকে বলছেন, তোমরা পোট্রে করো। কি পোট্রে করো? আমাদের জীবনের কনসাসনেস, আমাদের জীবনের ইমপ্রেশন, আমাদের জীবনের ইনার এক্সপিরিয়েন্স গুলোকে। অর্থাৎ এই যে জীবন, যে জীবনটাই আমরা উপভোগ করছি, সেই জীবনে তো আমরা অনেক কিছু কনসাসলি ফিল করছি। সেখানে তো আমাদের অনেক ইমপ্রেশন তৈরি হচ্ছে বিভিন্ন জিনিসের প্রতি। সেখানে তো আমাদের অনেক ইনার এক্সপিরিয়েন্স হচ্ছে। তিনি তার রাইটারদের বলছেন যে জীবন তো সেটাই। জীবন তো ওই সাজানো স্ট্রিট ল্যাম্পের আলোর মতো নয়, স্ট্রিট লাইটের আলোর মতো সাজানো কখনো জীবন হতে পারে না। তাহলে জীবনের যে কনসাসনেস, ইমপ্রেশন, এক্সপিরিয়েন্স, সেগুলোকে তো তোমরাও উপভোগ করছো, সেইগুলোকে তুলে ধরো। তিনি বুঝিয়ে দিলেন লাইফ ইজ নট ফিক্সড। সত্যি তো, লাইফ কখনো ফিক্স নয়, জীবন একরকম নয়। ইট ইজ ডাইনামিক। ডাইনামিক মানে বহুমুখী, পরিবর্তনশীল। জীবন সবসময় কি হয়? শিফট হয়। তাহলে একজন নভেলিস্টের কাজ এই যে হিউম্যান লাইফস, এই হিউম্যান লাইফসকে প্রেজেন্ট করা। সেটা একরকম নয়, কখনো একরকম হতে পারে না। দেখবে পুরনো নভেলগুলোই যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখবে ম্যাক্সিমাম রাউন্ড ক্যারেক্টার পাই।
আমি তোমাদের বুঝিয়েছিলাম, সরি, ফ্ল্যাট ক্যারেক্টার পাই। দুটো ক্যারেক্টার তোমাদের বুঝিয়েছি, তোমাদের অলরেডি লিটারেরি টার্মে এগুলো ছিল, ফ্ল্যাট ক্যারেক্টার এবং রাউন্ড ক্যারেক্টার। আমরা যদি পুরোনো নভেলগুলো দেখি না, পুরোনো নভেলের যে ক্যারেক্টারগুলো সেগুলো ফ্ল্যাট ক্যারেক্টার। ফ্ল্যাট ক্যারেক্টার মানে কি বাবা? যে ক্যারেক্টার প্রথম থেকে শেষ অবধি একরকম, যার মধ্যে কোনো চেঞ্জ নেই। অর্থাৎ কোনো একটা রাইটিংয়ে দেখছি একটা ক্যারেক্টার প্রথম থেকে শেষ অবধি শুধু ভালো ভালো ভালো, আবার দেখছি কোনো একটা ক্যারেক্টার প্রথম থেকে শেষ অবধি শুধু খারাপ খারাপ খারাপ। তাহলে এই যে কোয়ালিটিগুলো, এই যে একরকম চলে যাচ্ছে তার চরিত্র, এটা হচ্ছে ফ্ল্যাট ক্যারেক্টার। তিনি বললেন ফ্ল্যাট ক্যারেক্টার নয়, রাউন্ড ক্যারেক্টার দেখাতে হবে। রাউন্ড ক্যারেক্টার মানে কি? যার মধ্যে পরিবর্তন আছে। দেখো, আমরা তো সব সময় একরকম থাকি না। আমাদের মধ্যে যদি কেউ ভালো মানুষ হয়, 90% ভালো থাকলেও তার মধ্যে 10% খারাপ থাকবে। আবার যদি কেউ খারাপ মানুষ হয়, তার মধ্যে 90% খারাপ থাকলেও 10% ভালো থাকবে। তাহলে এটাই তো লাইফ বাবা। জীবন তো ডাইনামিক, জীবন তো স্ট্যাটিক নয়। তিনি পুরনো যে ট্র্যাডিশনাল নভেলগুলো এতদিন ধরে যেগুলো চলে আসছে সেইগুলোকে যখন অ্যানালাইসিস করছেন, তিনি দেখছেন তাদের নভেলে লাইফটাকে স্ট্যাটিক ভাবে দেখানো হয়েছে। লাইফ যেন থমকে গেছে, যেন সব ফ্ল্যাট চলছে। কিন্তু তিনি বলছেন রাউন্ড ক্যারেক্টার নিয়ে এসো। তিনি হিরো হিরোইনকে প্রমোট করতে বারণ করছেন, তিনি প্রোটাগনিস্টের কথা বলছেন, তিনি ভিলেনের কথা বলছেন না, তিনি অ্যান্টাগনিস্টের কথা বলছেন। কারণ আমরা জানি হিরো মানে প্রথম থেকে শেষ অবধি সে শুধু ভালো, আর ভিলেন মানে প্রথম থেকে শেষ অবধি সে খারাপ। কিন্তু অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট কি? প্রোটাগনিস্ট মানে তার মধ্যে ভালো খারাপ মিশিয়ে রয়েছে, ভালোটা 90%, খারাপটাও 10% আছে। আর অ্যান্টাগনিস্ট মানে কি? তার মধ্যে খারাপ ভালো মিশিয়ে আছে, খারাপটা হয়তো 90% আর 10% কি ভালো রয়েছে। তিনি বলছেন যে জীবনকে কেমন ভাবে দেখাতে হবে? লুমিনাস হ্যালোর মতো। লুমিনাস হ্যালো কি গো? হ্যালো মানে হচ্ছে লাইট। দেখবে তোমরা যদি বাড়িতে ক্যালেন্ডার দেখো, ক্যালেন্ডারে যে ভগবানের ছবিগুলো করা থাকে, ক্যালেন্ডারে বিভিন্ন ভগবানের ছবি লক্ষ্য করে দেখবে, পেছনে একটা গোল পাড়া আলো দেওয়া থাকে, পেছনে একটা গোল পাড়া আলো দেওয়া থাকে। ওই গোল আলোটাকে বলা হয় হ্যালো। কি বলা হয়? হ্যালো বলা হয়। দেখবে যে কোনো দেবতা, যে কোনো দেবীর ছবি ক্যালেন্ডারে লক্ষ্য করে দেখবে, যদি না দেখে থাকো একবার লক্ষ্য করে দেখে নেবে যে দেবী এখানে দাঁড়িয়ে আছে বা দেবতা যেখানে দাঁড়িয়ে আছে বা বসে আছেন, তার পেছনে একটা গোল পাড়া সার্কুলার লাইট রয়েছে, আলো রয়েছে। তাহলে ওটাকে কি বলা হয়? হ্যালো বলা হয়। তিনি বলছেন যে জীবন হবে ওই লুমিনাস হ্যালোর মতো, যেটা সবসময় উজ্জ্বল, যেটাকে আমরা দেখতে পাবো। এবং তার মধ্যে কি থাকবে? আমাদের যে বিভিন্ন টুকরো টুকরো অংশ, আমাদের যে ইমপ্রেশন, আমাদের যে ইমোশন, সেই সমস্ত কিছু থাকবে। তিনি বলছেন সাইকোলজিক্যাল ডেপথটাকে তুলে ধরতে হবে ফিজিক্যাল ডিটেলের চেয়ে। সত্যি তো বাবা, মানুষের ফিজিক্যাল ডিটেলটা তো আসল নয়। তুমি ওপর থেকে যেটা রয়েছো সেটা তোমার ফিজিক্যাল, কিন্তু সেটা তো তোমার জীবন নয়। তা তোমাকে আমি জানতেই পারলাম না। একটা লোককে হয়তো আমরা দেখছি যে সে সব সময় হাসি খুশি, তাহলে আমরা যদি লিখে দিই ওটার উপর বেস করে যে লোকটা সবসময় হাসি খুশি, তাহলে কিন্তু আমরা লোকটাকে কখনো অরিজিনালি চিনতেই পারলাম না। তাহলে ফিজিক্যাল ডিটেলের মাধ্যমে অরিজিনাল মানুষ পাওয়া যায় না। তিনি বললেন একজন রাইটারকে ক্যারেক্টারের ফিজিক্যাল ডিটেল তো দিতে হবেই, তার সাথে সাথে সাইকোলজিক্যাল ডেপথটাতে ফোকাস করতে হবে। সেই ভেতরকার মানুষটাকে খুঁজে নিয়ে আসতে হবে। এই কারণে তিনি বললেন যে রাইটাররা যদি স্ট্রিম অফ কনসাসনেস লিটারারি টেকনিককে ফলো করে তাহলে সেটা ভালো হতে পারে। কারণ স্ট্রিম অফ কনসাসনেস তো সেটাই বাবা। কনসাসনেস মানে তোমার সাইকোলজিক্যাল যে ইনার কনফ্লিক্ট, ইনার থট গুলো, যে চিন্তা ভাবনাগুলো আসছে তোমার মনের মধ্যে, তোমার সাইকোলজির মধ্যে, সেটাই তো বই প্রকাশ করা স্ট্রিম অফ কনসাসনেসের কাজ।
যেমন তোমাদের প্রুফক বলে একটা কবিতা আছে টি.এস. এলিয়টের। প্রুফকে কি দেখতে পাচ্ছ? প্রুফকে আমরা দেখতে পাচ্ছি প্রুফকের ইনার সাইকোলজি। প্রুফক তার স্ট্রিম অফ কনসাসনেস থেকে কথা বলছে। আমরা জেমস জয়েসের এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, ওটা যখন আমরা পড়ছি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ওই যে আমাদের চরিত্র স্টিফেন ডেডালাস, স্টিফেন ডেডালাসের যে ইনার কনসাসনেস, সেই ইনার কনসাসনেসটাকে রাইটার তুলে ধরছেন। তাহলে তিনি অ্যাডভোকেট করলেন, তিনি বললেন যে শুধুমাত্র ফিজিক্যাল ডিটেল দিলে হবে না, ফিজিক্যাল ডিটেলের সাথে সাথে তোমাকে কি করতে হবে? ইনার সাইকোলজি তুলে ধরতে হবে, এবং সেটা স্ট্রিম অফ কনসাসনেসের মাধ্যমে হলে খুবই ভালো হয়। ঠিক আছে? তা তিনি এই কথাটা বললেন। তাহলে তিনি নেক্সট কি বলছেন? নেক্সট তিনি তার সময়ে কিছু রাইটারকে তুলে ধরছেন এবং তাদেরকে তিনি ক্রিটিসাইজ করছেন। তিনি প্রথমেই তুলে ধরছেন এইচ.জি. ওয়েলস, আর্নল্ড বেনেট এবং জন গলসওয়ার্থকে। তিনি বলছেন যে এই সমস্ত লেখকগুলো আনইম্পর্টেন্ট থিংসকে নিয়ে ডিল করেছে এবং তিনি তাদেরকে বলছেন মেটেরিয়ালিস্ট। কি বলছেন? মেটেরিয়ালিস্ট। দেখো, এটা বাবা ওনার পার্সোনাল মতামত, আমাদের হয়তো না মনে হতেও পারে। ক্রিটিসিজম তুমিও লিখতে পারো, তুমি কোনো একজন রাইটারকে নিয়ে ক্রিটিসাইজ করতেই পারো। কোনো একটা রাইটারের লিটারেচারকে নিয়ে ক্রিটিসাইজ করা, অ্যানালাইসিস করা, সেটাই ক্রিটিসিজম। তাহলে এখানে তিনি মডার্ন ফিকশনে তিনি কিন্তু ক্রিটিসিজম করছেন। তিনি তার কন্টেম্পোরারি তিনজন রাইটারের নাম বলছেন। তাদের মধ্যে প্রথম হচ্ছে এইচ.জি. ওয়েলস, তারপর হচ্ছে আর্নল্ড বেনেট, তারপর হচ্ছে জন গলসওয়ার্থ। তিনি বলছেন এই লোকগুলোর রাইটিং এ শুধু আনইম্পর্টেন্ট থিংস রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট নয়, লেস ইম্পর্টেন্ট। তিনি তাদেরকে বলছেন মেটেরিয়ালিস্ট। মেটেরিয়ালিস্ট কাদেরকে বলা হয়? দেখো, মেটেরিয়ালিস্ট মানে হচ্ছে বস্তুবাদ। বস্তুবাদ মানে কি? যারা ফিজিক্যাল জিনিস নিয়ে বেশি এনগেজ। ফিজিক্যাল জিনিস কোনগুলো বাবা? ঘর, বাড়ি, টাকা, পয়সা, গাড়ি, এগুলো তো ফিজিক্যাল জিনিস। তিনি বলছেন এই রাইটারগুলোর মধ্যে শুধু ফিজিক্যাল জিনিসগুলো বেশি ফুটে উঠেছে, এরা সাইকোলজিক্যাল ডেপথকে ফুটিয়ে তুলতে পারেননি। সেই কারণে তিনি তাদেরকে মেটেরিয়ালিস্ট বলছেন। তিনি দেখো এক এক করে কারণ দিচ্ছেন কেন বলেছেন। তিনি প্রথমে এইচ.জি. ওয়েলসকে বলছেন যে এইচ.জি. ওয়েলস তিনি সোশ্যাল রিফর্ম এবং ডকুমেন্টিং সোসাইটিকে নিয়ে পড়ে আছেন। প্রবিং দ্য সোল, তিনি মানুষের ভেতরের ইমোশনটাকে তুলে ধরতে ভুলে গেছেন। সত্যি বাবা, আমরা যদি এইচ.জি. ওয়েলসের রাইটিংগুলো পড়ি, এইচ.জি. ওয়েলস তিনি সব সময় ওই সোশ্যাল রিফর্ম নিয়েই লেখালেখি করেছেন। তিনি সবসময় সোসাইটিকে রিপ্রেজেন্ট করে গেছেন। সোসাইটির কোন জায়গাগুলোকে? মেটেরিয়াল জায়গাগুলোকে। এবারে সোসাইটির একটা পার্ট হচ্ছে, সবচেয়ে বড় পার্ট হচ্ছে মানুষ। ঠিক আছে, তুমি সোসাইটিকে রিপ্রেজেন্ট করো, তিনি সোসাইটিকে রিপ্রেজেন্ট করতে বারণ করছেন না। তিনি বলছেন সোসাইটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কারা গো? হিউম্যান বিংস। তো তাহলে একজন রাইটার হিসাবে তোমার কি উচিত? হিউম্যান বিংসের যে ইনার সোল, একটা মানুষের যে ইনার ফিলিং, তাকে বহিঃপ্রকাশ করা। শুধু সোসাইটিকে বহিঃপ্রকাশ করলে হবে না। তুমি সোসাইটিকে বহিঃপ্রকাশ করছো, কিন্তু সোসাইটির মধ্যে যারা রয়েছে, যারা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই মানুষগুলোর ভেতরকার ইমোশনটাকে বহিঃপ্রকাশ করতে ভুলে যাচ্ছ। তাহলে এইচ.জি. ওয়েলস সেটা করেছেন। তারপর তিনি আর্নল্ড বেনেটকে নিয়ে ডিসকাস করছেন। আর্নল্ড বেনেটের মধ্যে তিনি বলছেন যে আর্নল্ড বেনেট তার রাইটিংগুলোতে ফার্নিচারগুলোকে বেশি করে ডেসক্রাইব করেছেন হিউম্যান কনসাসনেসের চেয়ে।
অর্থাৎ আর্নল্ড বেনেটের যদি আমরা রাইটিং গুলো পড়ি সেখানে আমরা কি দেখতে পাই, তার সেটিং এর ডেসক্রিপশন, অর্থাৎ কোন জায়গার গল্প, সেই জায়গাটা কেমন, সেই জায়গায় কেমন বাড়ি রয়েছে, কেমন গাড়ি রয়েছে, কেমন রাস্তা রয়েছে, কেমন ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে কেমন ফার্নিচার রয়েছে, এইগুলোকে আর্নল্ড বেনেট কি করে গেছে গো, বেশি করে ডেসক্রাইব করে গেছে। তাহলে সেখানে আর্নল্ড বেনেট ভুলে গেছে কাকে ডিসক্রাইব করতে, হিউম্যান কনসাসনেসকে। অর্থাৎ সেখানে তো মানুষগুলোও রয়েছে, মানুষগুলোর ইনার কনসাসনেসকে তিনি ডেসক্রাইব করেননি, তিনি তার পরিবর্তে সেটিংটাকে মোর ডেসক্রাইব করে ফেলেছেন। এই জন্য বলছেন যে আর্নল্ড বেনেট ফার্নিচারকে বেশি ডেসক্রাইব করেছেন। আবার তিনি জন গলসওয়ার্দির ক্ষেত্রে কি বলছেন, যে গলসওয়ার্দি তিনিও সোশ্যাল ম্যানার, প্রপার্টি, সোশ্যাল ইনস্টিটিউশন, সোশ্যাল রিফর্ম এই সব দেখিয়ে গেছেন। ঠিক আছে, তিনিও ইনার সোলটাকে দেখাতে ভুলে গেছেন। দেখো, জন গলসওয়ার্দির নাটকগুলোকে বলা হয় প্রবলেম প্লে। জন গলসওয়ার্দির যদি নাটকগুলো পড়ো সেগুলোকে বলা হয় প্রবলেম প্লে। জন গলসওয়ার্দির নাটকের কিন্তু একটাই থিম, তিনি কিন্তু সোসাইটির মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোকে দেখাচ্ছেন, সেই ঘটনার দ্বারা একটা মানুষের ইমোশনাল ব্রেকডাউন, একটা মানুষের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কিন্তু জন গলসওয়ার্দির রাইটিং এর মধ্যেও পাওয়া যায় না। জন গলসওয়ার্দিও ওই এক্সটার্নাল ডিটেলসকে নিয়ে পড়ে আছেন, মানুষের ম্যানার, মানুষের প্রপার্টি, মানুষের বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনস। সোশ্যাল ইনস্টিটিউশন কোনগুলো, এই যে আমাদের স্কুল রয়েছে, আমাদের অফিস রয়েছে, এই যে আমাদের ল অ্যান্ড অর্ডার রয়েছে, এই যে আমাদের পুলিশ সিস্টেম রয়েছে, আমাদের এডুকেশন সিস্টেম রয়েছে, আমাদের ম্যারেজ সিস্টেম রয়েছে, আমাদের প্রপার্টি সিস্টেম রয়েছে, এগুলোই সোশ্যাল ইনস্টিটিউশন। তাহলে গলসওয়ার্দি ওগুলোকেই ফোকাস করে গেছে, তাই না? তিনি বলছেন যে এই লোকগুলো অ্যাকচুয়ালি মেটেরিয়াল সারফেসকে ফোকাস করে গেছে, যেমন বাড়ি ঘরদোর, জামা কাপড়, কাজকর্ম, কে কোন সোশ্যাল পজিশনে রয়েছে, এই বিষয়গুলোকে ফোকাস করে গেছে। সেই কারণে এদেরকে তিনি কি বলছেন, মেটেরিয়ালিস্ট বলছেন। এরা বস্তুবাদী, এরা শুধু ফিজিক্যাল ডেসক্রিপশনেই, মানে ফিজিক্যাল ডেসক্রিপশনটাই দিয়ে গেছেন। অর্থাৎ ভার্জিনিয়া উলফ অ্যাকচুয়ালি এই এসেতে যেটা বলতে চাইছেন, যে যারা মডার্ন রাইটার, তিনি মডার্ন রাইটারদের একটা অ্যাডভাইস দিচ্ছেন। এবারে অ্যাডভাইসটা মডার্ন রাইটাররা শুনবে কি না শুনবে সেটা তাদের নিজস্ব মতামত, পার্সোনাল চয়েস। কিন্তু তিনি বলছেন যে মডার্ন রাইটাররা কি করবে, আনইম্পর্টেন্ট থিংস গুলোকে বাদ দেবে। তারা কি করবে গো, স্পিরিচুয়াল রিয়েলিটি অফ হিউম্যান লাইফকে তুলে ধরবে, এটাই তিনি বলতে চাইছেন। কিন্তু জন গলসওয়ার্দি বলো, আর্নল্ড বেনেট বলো, এইচজি ওয়েলস এর বলো, তারা কি করেছে, তারা রিপ্রেজেন্ট করেছে আনইম্পর্টেন্ট থিংস গুলোকে। তারা ভুলে গেছে স্পিরিচুয়াল রিয়েলিটি অফ হিউম্যান লাইফকে রিপ্রেজেন্ট করতে। তিনি এটাই বলে যাচ্ছেন। অর্থাৎ তিনি রাইটারদের, মডার্ন নভেল রাইটারদের তিনি পরিষ্কার করে আমাদের ভার্জিনিয়া উলফ বলতে চাইছেন যে একটা হিউম্যান কনসাসনেসকে নিয়ে ডিল করো। কারণ দেখো, সোসাইটি বলো, গভর্নমেন্ট বলো, দেশ বলো, যাই বলো, সবকিছু তো মানুষকেই নিয়ে। তুমি যদি সোসাইটিকে রিপ্রেজেন্ট করতে গিয়ে সোসাইটির যারা একমাত্র কারিগর মানুষ, তাদের কনসাসনেসটাকে রিপ্রেজেন্ট করতে ভুলে গেলে, তাহলে সেই রাইটিং এর কোনো দাম রইল না। এটাই তার অ্যাডভোকেশন, এটাই তিনি বোঝাতে চাইছেন। তিনি কি বলছেন, তিনি বলছেন এই পুরনো রাইটারদের মেথডগুলো, দেয়ার বলতে গলসওয়ার্দি, বেনেট এবং এইচজি ওয়েলস, এদের মেথডগুলো কি করেছে, এসেন্স অফ রিয়েলিটিকে প্রকাশ করতে ভুলে গেছে। তারা স্পিরিচুয়াল দিকটাকে দেখাতে ভুলে গেছে, তারা ইমোশনাল দিকটাকে দেখাতে ভুলে গেছে, তারা সাইকোলজিক্যাল ট্রুথটাকে দেখাতে ভুলে গেছে। তারা যেটা দেখিয়েছে সেটা সোসাইটাল ট্রুথ এবং ফিজিক্যাল ট্রুথ। দেখো, সামাজিক সত্য একটা আলাদা, আর
স্পিরিচুয়াল বা সাইকোলজিক্যাল বা ইমোশনাল ট্রুথ একটা আলাদা। আমরা একটা মানুষকে মনে করে দেখছি যে মানুষটা সামাজিকভাবে বিরাট প্রতিষ্ঠিত, বিরাট টাকা পয়সা কামিয়েছে, সে প্রচুর নাম যশ কামিয়েছে, প্রচুর হাসি খুশি আনন্দে থাকে, তাহলে এটা হচ্ছে বাবা সোশ্যাল রিয়েলিটি বা ফিজিক্যাল রিয়েলিটি। এটা কিন্তু স্পিরিচুয়াল বা ইমোশনাল বা সাইকোলজিক্যাল রিয়েলিটি নয়। সাইকোলজিক্যাল বা স্পিরিচুয়াল বা ইমোশনাল রিয়েলিটি কোনটা? যখন আমরা মানুষটার ভেতরে ঢুকবো, যে মানুষটা বাইরে যেটা দেখাচ্ছে সেটা কি আদৌ সে ভেতরে, বাইরে সে এত হাসি খুশি আনন্দে রয়েছে, সে সাকসেসের চরম সীমায় রয়েছে, সে কি আদৌ সেই রকম সাকসেস পেয়েছে তার ভেতর দিক দিয়ে? সে কি মনের দিক দিয়ে শান্ত আছে? মনে কি সে শান্তি পেয়েছে? মন তার স্টেবল আছে? এটাকে তিনি তুলে ধরতে বলছেন, কিন্তু তিনি এটা পাচ্ছেন না। কাদের মধ্যে পাচ্ছেন না? গলসওয়ার্থের মধ্যে, এই জিওয়েলসের মধ্যে বা আর্নল্ড বেনেটের মধ্যে। তারা এসেন্স অফ রিয়েলিটিকে প্রকাশ করতে ভুলে গেছেন। তারা ফিজিক্যাল ডিটেলিং, সোশ্যাল ডিটেলিং করে গেছেন। তারা স্পিরিচুয়াল, ইমোশনাল বা সাইকোলজিক্যাল ডিটেলিং করতে ভুলে গেছেন। নেক্সট তিনি কি বলছেন? নেক্সট তিনি আরো কিছু রাইটারের কথা বলছেন। তিনি টমাস হার্ডির কথা বলছেন, জোসেফ কনরাডের কথা বলছেন, উইলিয়াম হেনরি হাডসনের কথা বলছেন, জেমস জয়েসের কথা বলছেন এবং অ্যান্টন চেকবের কথা বলছেন। এদেরকে কিন্তু তিনি প্রেজ করছেন, সুনাম করছেন এদেরকে, কারণ এরা ডিপার হিউম্যান এক্সপিরিয়েন্সকে তুলে ধরেছে, মানুষের জীবনকে তুলে ধরেছে, শুধু সোসাইটিকে তুলে ধরেনি। সোসাইটির সাথে সাথে সোসাইটির যারা একমাত্র কারিগর, যারা মানুষ, সেই মানুষের যে হিউম্যান যে এক্সপিরিয়েন্স, যে ডিপার এক্সপিরিয়েন্স, তাকে তুলে ধরেছেন কারা? হার্ডি, কনরাড, হাডসন, জয়েস, চেকভ। তিনি তাদেরকে বলছেন যে এনারা হচ্ছেন স্পিরিচুয়ালিস্ট। তিনি কি বলছেন? এই রাইটারগুলো হচ্ছে স্পিরিচুয়ালিস্ট। তিনি প্রত্যেকটা রাইটারকে অ্যাডমায়ার করছেন তার পার্সোনাল কোয়ালিটির জন্য। তিনি প্রথমে টমাস হার্ডিকে অ্যাডমায়ার করছেন। কেন? হার্ডির রাইটিং গুলো কি করে বাবা? আমাদের জীবনের ট্র্যাজিক ভিশনটাকে তুলে ধরে। এই যে আমাদের জীবনের হাসি কান্না, আমাদের জীবন তো স্ট্যাটিক নয়, কখনো দুঃখ কখনো আনন্দ। আমরা তো প্রত্যেকেই কষ্টে রয়েছি বাবা, প্রত্যেকে কষ্টে আছি। এটা ভেবো না যে কেউ কষ্টে নেই। এই পৃথিবীর এমন একটা মানুষ নেই যে কষ্টে নেই, ঠিক আছে? আমরা ভাবছি মুকেশ আম্বানি, ওনার কি কষ্ট। আমরা ভাবছি বিল গেটস, ওনার কি কষ্ট। আরে বাবা, আমরা মুকেশ আম্বানির ওপরটা দেখেছি, আমরা তার ফিজিক্যাল রিয়েলিটি দেখেছি, আমরা তার মেটেরিয়াল রিয়েলিটি দেখেছি, আমরা তার সোশ্যাল রিয়েলিটি দেখেছি। আমরা কি তার ইনার সাইকোলজিক্যাল রিয়েলিটি দেখতে গেছি? কখনোই যাইনি। হয়তো আমরা যদি তার ইনার সাইকোলজিক্যাল রিয়েলিটি দেখতে যাই, তখন হয়তো দেখবো তার জীবনেও প্রচুর কষ্ট আছে, যেগুলো তিনি কারোর সাথে আর শেয়ার করতে পারেন না, সেগুলোকে একা নিয়েই তিনি গুমড়ে গুমড়ে মরছেন। এটাই সত্যি বাবা, এটাই বাস্তব, জেনে রাখবে। পৃথিবীতে ভগবান, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিও শান্তিতে নেই, জানো তো? ভগবানের মধ্যেও কনফ্লিক্ট রয়েছে। তিনিও ভাবছেন যে কাদেরকে সৃষ্টি করলাম, আমি সৃষ্টি করেছিলাম মানুষ, এখন নিচের দিকে তাকিয়ে দেখছেন এরা পোকামাকড় হয়ে গেছে। আমরা তো পোকামাকড় হয়ে গেছে এখন, মারপিট, দাঙ্গা, কাটাকাটি, মারামারি, গালিগালাজ, ঠিক আছে? যত রাজ্যের বদমাইশি বুদ্ধি আমরা করে বেড়াচ্ছি। তিনিও কষ্টে আছেন, তিনিও ভাবছেন যে আমি সৃষ্টি করেছিলাম মানুষ, যাদের মধ্যে মান আছে, হুঁশ আছে, কিন্তু গিয়ে দেখছি এরা পোকামাকড়, কিড়ে মাকড়ে, রেংতা হুয়া কিড়ে মাকড়ে হয়ে গেছে, যারা একে অপরকে কামড়ে খাচ্ছে, একে অপরের সাথে কাটাকাটি, মারামারি, ঝগড়া চেঁচামেচি করছে। তিনি হার্ডিকে প্রেজ করছেন, কারণ হার্ডি হিউম্যান লাইফের ট্র্যাজিক ভিশনটাকে তুলে ধরছে। তিনি জোসেফ কনরাডকে প্রেজ করছেন, কেন? কারণ কনরাড সাইকোলজিক্যাল ইন্টেন্সিটিকে তুলে ধরছে। সত্যি তো, জোসেফ কনরাডের প্রত্যেকটা ক্যারেক্টার
এই ক্যারেক্টারের সাইকোলজিগুলো আমরা দেখতে পাই। তার হার্ট অফ ডার্কনেস বলে একটা নভেল আছে, পড়ে দেখবে। সেখানে আমরা মিস্টার কুর্জ এবং মার্লো বলে দুটো ক্যারেক্টার পাই। সেই মার্লো এবং মিস্টার কুর্জের যে ইনার সাইকোলজি, সেই সাইকোলজিক্যাল কনফ্লিক্টটাকে তুলে ধরছেন। আমরা হাডসনকে দেখছি, তিনি নেচার স্পিরিট তুলে ধরছেন, অর্থাৎ আমাদের যে হিউম্যান নেচার, আমাদের যে স্বভাব, আমাদের মধ্যে যে স্পিরিট, যে উদ্যম, সেই উদ্যমটাকে তিনি তুলে ধরছেন। আমরা যদি জেমস জয়েসকে পড়ি, তিনি ইনার কনসাসনেসকে তুলে ধরছেন। ওই যে আমরা যদি জেমস জয়েসের এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান পড়ি, ওখানে আমরা স্টিফেন ডেডালাসের ডেভেলপমেন্ট দেখতে পাই। স্টিফেন ডেডালাসের শুধুমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্ট দেখতে পাই না, নভেলটা আমরা কি দেখতে পাই? স্টিফেনের ইমোশনাল, স্টিফেনের সাইকোলজিক্যাল, স্টিফেনের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। আমরা যদি অ্যান্টন চেকভকে পড়ি, অ্যান্টন চেকভের মধ্যে আমরা কি পাই? ইমোশনাল সাটেলটি, অর্থাৎ আমাদের জীবনের যে সূক্ষ্ম ইমোশনগুলো, সেই সূক্ষ্ম ইমোশনগুলোকে তিনি তুলে ধরছেন। তাহলে তিনি কি করলেন? দু ধরনের রাইটারদের কথা বললেন। তিনি প্রথমে গলসওয়ার্থির কথা বললেন, এইচ.জি. ওয়েলসের কথা বললেন, আর্নল্ড বেনেটের কথা বললেন। তাদেরকে তিনি বললেন মেটেরিয়ালিস্টস, কারণ এরা ইনার সাইকোলজি, এরা স্পিরিচুয়ালিটি, এরা একটা মানুষের ইনার কনসাসনেস বা ইমোশনকে বই প্রকাশ করতে ভুলে গেছে। তারা শুধু ফিজিক্যাল ডেসক্রিপশন দিয়ে গেছে, তারা শুধু মেটেরিয়াল ডেসক্রিপশন দিয়ে গেছে। সেই কারণে তিনি এইচ.জি. ওয়েলস, গলসওয়ার্থি এবং বেনেটকে বললেন মেটেরিয়ালিস্টস। কিন্তু তিনি আবার আরো কিছু জনের অ্যাডমায়ার করলেন, যেমন হার্ডি, কনরাড, হাডসন, চেকভ, জয়েস, এদেরকে তিনি বললেন স্পিরিচুয়ালিস্টস। কেন বললেন? কারণ এই রাইটারগুলো কি করেছে? মানুষের জীবনের যে সাইকোলজিক্যাল, যে ইনার কনসাসনেস, যে ইমোশন, যে স্পিরিচুয়ালিটি, সেই জায়গাগুলোকে তুলে ধরেছেন। সেই কারণে এদেরকে তিনি বলছেন যে এনারা মেটেরিয়ালিস্ট নয়, এনারা স্পিরিচুয়ালিস্ট। মেটেরিয়াল মানে তো ভোগবাদী, বস্তুবাদী চিন্তা ভাবনা, আর স্পিরিচুয়াল মানে কি? শুধু বস্তুবাদী চিন্তা ভাবনা নয়, স্পিরিচুয়াল মানে ইনার লাইফকে রিপ্রেজেন্ট করা, সেটাই তো আসল কথা। তাহলে তিনি এটা করলেন। ঠিক আছে, তাহলে দেখো আমরা আজকে আপাতত এখানে শেষ করব, কারণ একদিনে যদি আমি এটা পড়িয়ে দিই তোমাদের মাথায় ঢুকবে না। ঠিক আছে, এটা একটা জটিল একটা এসে, আমি একদিনে যদি তোমাদের মাথায় পুরোটা ঢোকানোর চেষ্টা করি, এটা মাথার মধ্যে ঢুকবে না। তাহলে আজকে আমি মোটামুটি এখানে শেষ করব। এবার আমি টোটাল যতটা আজকে পড়ালাম, সেই জায়গাটাকে আমি তোমাদের একটু সাম আপ করে দিচ্ছি, যাতে গল্পের মতো তোমাদের মাথায় বিষয়টা মনে থাকে। তাহলে তিনি এই এসেতে প্রথমেই কি বললেন? তিনি প্রথমেই যারা মডার্ন নভেলিস্ট তাদেরকে একটা অ্যাডভাইস দিলেন যে তোমরা পুরনো নিয়ম কানুন ছাড়ো, তোমরা নতুন ভাবে নতুনত্বের সাথে লিখতে শুরু করো। ওই প্লট, ওই ক্রনোলজিক্যাল অর্ডার, ওই ডেসক্রিপশন, ওই সেটিং, ওসবের অত নির্ভর করতে হয় না। এনি মেথড ইজ রাইট, তিনি বলেই দিলেন। এভরি মেথড ইজ রাইট। তোমার যে মেথডটা ভালো লাগে তুমি সেই মেথডটাকে ইউজ করো। তুমি যখন একটা নভেল লিখবে, তখন সেই নভেলে তোমাকে পুরনো নিয়ম কানুন মেনে লেখার প্রয়োজন নেই। তোমার যেটা মনে হবে সহজ, তুমি যার মাধ্যমে তোমার নিজের যে আর্টিস্টিক ভিশনটাকে তুলে ধরতে পারবে, সেটাকে তুমি লিখতে শুরু করো। প্রথমে তিনি এটা বললেন। তারপর তিনি কি বললেন? তারপর তিনি বললেন যে তুমি জীবনকে বহিঃপ্রকাশ করো, জীবনের সত্যটাকে বহিঃপ্রকাশ করো। জীবন যেমন তাকে সেরকম ভাবে প্রেজেন্ট করো, জীবনকে স্পন্টেনিয়াস ওয়েতে প্রেজেন্ট করো। কারণ জীবন তো কখনো সাজানো বাগান নয়, যেটা তিনি পুরনো রাইটিং এর মধ্যে পাচ্ছেন। ট্র্যাডিশনাল রাইটিং গুলোর মধ্যে তিনি কি পাচ্ছেন? যে লাইফকে তারা এমন ভাবে প্রেজেন্ট করেছে মনে হচ্ছে লাইফ হচ্ছে সাজানো ল্যাম্প লাইট, স্ট্রিট লাইটের মতো দুপাশে কত সুন্দর সাজানো জীবন। তিনি বলছেন ওইভাবে পুরনো রাইটিং গুলোই প্রেজেন্ট হয়েছে।
তিনি বলছেন যে না, ওটা করলে হবে না। হিউম্যান সাইকোলজির কথা তুলে ধরো, মানুষের ইনার লাইফটাকে তুলে ধরো, কারণ লাইফ কখনো ফিক্স নয়, লাইফ ডাইনামিক। তুমি লাইফের আসল জায়গাটাকে যদি বহিঃপ্রকাশ করতে পারো, তখনই তোমার রাইটিংটা একটা লুমিনাস হ্যালোতে পরিণত হবে। আর তুমি যদি লাইফের ইনার সাইকোলজিকেই না বহিঃপ্রকাশ করতে পারো, জীবনকে যদি স্ট্যাটিক দেখাও, তাহলে তোমার রাইটিং এর মধ্যে কি হচ্ছে না, আসল জিনিসটা বহিঃপ্রকাশ হচ্ছে না। কারণ ওই যে আমি তোমাদের রাউন্ড ক্যারেক্টার, ফ্ল্যাট ক্যারেক্টার বোঝালাম, আমরা পুরোনো ট্র্যাডিশনাল নভেলগুলোতে ম্যাক্সিমাম ফ্ল্যাট ক্যারেক্টার পাই, চরিত্রগুলো একরকম, প্রথম থেকে শেষ অবধি একরকম। তিনি বলছেন ফ্ল্যাট ক্যারেক্টার লিখলে হবে না, রাউন্ড ক্যারেক্টার। কারণ জীবন তো ফ্ল্যাট নয়, জীবন তো স্ট্যাটিক নয়, জীবন তো ফিক্স নয়, জীবন সবসময় শিফটিং হচ্ছে, ফ্লিটিং হচ্ছে, ডাইনামিক। তিনি সেই ডাইনামিক কথাটাকে তুলে ধরতে চাইলেন। তিনি সাইকোলজিক্যাল ডেপথের কথা বললেন, যে মানুষের ইনার সাইকোলজিকে তুলে ধরো, মানুষের ফিজিক্যাল ডিটেল দিলে হবে না। ফিজিক্যাল ডিটেল দেওয়া মানে তোমার রাইটিং একরকম হয়ে যাবে। তার পরিবর্তে তুমি মানুষের সাইকোলজিক্যাল ডিটেলিং গুলো দেওয়া শুরু করো, সেই মানুষটার ইনার লাইফকে তুলে ধরার চেষ্টা করো। তারপর তিনি কি করলেন, কিছু রাইটারকে ক্রিটিসাইজ করতে শুরু করলেন। সেখানে তিনি কিছু লোককে বললেন, ওয়েলস বলো, বেনেট বলো, গলসওয়ার্দি, যে তারা মেটেরিয়ালিস্ট, তারা শুধুমাত্র ফিজিক্যাল ডিটেল দিয়ে গেছেন, তারা ইনার সাইকোলজিকে তুলে ধরতে ভুলে গেছেন, তারা স্পিরিচুয়ালিটিকে তুলে ধরতে ভুলে গেছেন, হিউম্যান কনসাসনেসকে তুলে ধরতে ভুলে গেছেন। তারপর তিনি আরো কিছু রাইটারের উপর ফোকাস করলেন, তাদেরকে তিনি বললেন স্পিরিচুয়ালিস্ট। সেখানে তিনি হার্ডি, কনরাড, হাডসন, অ্যান্টন চেকভ, জেমস জয়েস, এদের কথা বললেন। বলেন এনারা ফিজিক্যাল ডিটেল দেননি, এনারা কি করেছেন, তাদের রাইটিং এ ফিজিক্যাল ডিটেলের সাথে সাথে আমাদের ইমোশনাল ডিটেল, সাইকোলজিক্যাল ডিটেল, কনসাসনেস, এই সমস্ত কিছুকে তুলে ধরেছেন। সেই কারণে তিনি এদের কি বললেন বাবা, স্পিরিচুয়ালিস্ট বললেন। তাহলে এই মডার্ন ফিকশন, এই এসেটার অ্যাকচুয়ালি পারপাসটা কি? এই এসেটার অ্যাকচুয়াল পারপাস হলো যে তিনি গাইডলাইন দিতে চাইছেন তাদেরকে, মডার্ন রাইটারদের, যারা মডার্ন রাইটার, যারা নভেল লিখছে, তাদেরকে তিনি গাইডলাইন দিতে চাইছেন যে তোমরা যেটা বুঝতে পারছো জীবন সম্পর্কে সেটা লেখো। সোসাইটি কি চাইছে বা তোমার পাবলিশার তোমাকে দিয়ে কি পাবলিশ করাতে চাইছে, ওসব লিখে লাভ নেই। ফিজিক্যাল ডেসক্রিপশনের চেয়ে ইমোশনাল ডেসক্রিপশনটাকে দেওয়ার চেষ্টা করো, কারণ আমাদের জীবনে ইমোশনাল ডেসক্রিপশন ইজ দ্য বেস্ট ডেসক্রিপশন, সাইকোলজিক্যাল ডেসক্রিপশন ইজ দ্য বেস্ট ডেসক্রিপশন। তুমি সোসাইটিকেই রিপ্রেজেন্ট করে যাচ্ছ, কিন্তু সোসাইটির যারা আসল কারিগর, সেই মানুষজনের যে সাইকোলজি, তাদের ভেতরকার জীবনটাকে রিপ্রেজেন্ট করতে ভুলে যাচ্ছ, তাহলে কখনোই তুমি আসল জিনিস বহিঃপ্রকাশ করতে পারছো না। তাহলে এই কথাই তিনি বললেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকিটা আলোচনা করব।